এক জঙ্গলে মোকলেস নামের এক শিয়াল বাস করত। সে ছিল খুব বোকা। সে এতই বোকা ছিল যে জঙ্গলের বাকি সবাই তাকে নদু শিয়াল বলে ডাকতো। কিরে মোকলেস, ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস? বাড়ির জন্য কিছু বাজার সদাই করেছি, ব্যাগে করে ওগুলোই নিয়ে যাচ্ছি। ও, বাড়ির জন্য বাজার করে নিয়ে যাচ্ছিস? তা ভালো। আচ্ছা, আজ আবার মাছ নিয়ে যাচ্ছিস না তো? আজ কিন্তু শনিবার। আজ শনিবার মানে? শনিবার মাছ নিয়ে গেলে কি হয়? আমি তো মাছ কিনেছি, আমার ব্যাগে তো মাছও আছে। ইস, কি করেছিস তুই মোকলেস? এজন্যই তোকে সবাই নদী বলে ডাকে। আরে বোকা, তুই ভুলে গিয়েছিস শনিবার মাছ খেতে নেই, এমনকি মাছ ধরতে পর্যন্ত নেই। কেন রে ছাগল, শনিবার মাছ খেলে কি হয়? আরে বেটা নদু, শনিবার মাছ খাওয়া তো দূরে থাক, মাছে হাত দিয়ে ধরলেও সেই মাছ রাতে দানব হয়ে যায়, আর ওই বাড়ির সবার ঘাড় মটকে খায়। তুই এই কথাটা একদম ভুলে গেলি রে নদু। ছাগল রে, আমি সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম। এখন উপায়? মাছ তো কিনে ফেলেছি, এখন কি করব রে? এই ব্যাগের মধ্যেই তো মাছ আছে। বোকার মতো কিনেই যখন ফেলেছিস, আর কি করবি? যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই ব্যাগ সহ ছুঁড়ে ফেলে দে, আর তাড়াতাড়ি এই ব্যাগের কাছ থেকে সরে যা। আজ বাড়ি যা আছে তা দিয়েই খা, কাল মাছ কিনে খাস। আর এরপর থেকে কখনো শনিবার মাছ কিনবি না, মনে রাখিস। ধন্যবাদ রে দোস্ত, তুই আমাকে আজ বড় বাঁচালি। আমি গেলাম। নদু কোথাকার, তোকে এজন্যই সবাই নদু বলে রে মোকলেস। যাক, আমার আর আজ কষ্ট করে টাকা খরচ করে বাজার করতে হবে না, এই বাজারগুলোই নিয়ে যাই। মোকলেসের বউ জরিনা মোকলেসের বাজার নিয়ে আসার অপেক্ষায় বারান্দায় বসেছিল। সে দেখলো মোকলেস দৌড়ে বাড়ির দিকে আসছে। কি গো, কি হয়েছে? এভাবে দৌড়ে এলে কেন? কোনো কিছু তাড়া করেছে নাকি? নাকি কিছু দেখে ভয় পেয়েছো গো? অল্পের জন্য আজ বেঁচে গেলাম গো বউ, অল্পের জন্য বেঁচে গেলাম। আল্লাহ বাঁচিয়েছে। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আরে আজ যে শনিবার, সেটা তো আমি ভুলে গিয়েছিলাম। ভুল করে মাছ কিনে নিয়ে ফেলেছিলাম, সেই মাছ তো নিয়ে আসছিলাম। আল্লাহ বাঁচিয়েছে। মানে শনিবার হয়েছে তো কি হয়েছে, আর মাছ কিনেছো, সেই মাছ কোথায়? বাজার করতে গেলে বাজারই বা কোথায়? খালি হাতে এসেছো কেন তুমি? তো কি করব, সেগুলো আমি সব ফেলে দিয়ে এসেছি। ওই মাছ বাড়ি আনলে রাতে সেই মাছ দানব হয়ে আমাদের ঘাড় মটকে খেয়ে ফেলতো। তো ভাগ্যিস রাস্তায় ছাগলের সাথে দেখা হয়ে গিয়েছিল, নইলে আজ কি বিপদটা হতো একবার ভেবে দেখেছো? হায় 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 রে আমার পোড়া কপাল! এমন বোকা তুমি কেন হলে গো? আজ এক ছাগল তোমাকে বোকা বানায়? ও জীবনে তুমি কোনোদিন এমন কথা শুনেছো? এর আগে শনিবার তুমি মাছ খেয়েছো না? কই, তখন কি কিছু হয়েছে? আর ছাগলের কথায় তুমি কেন বিশ্বাস করলে গো? এ আল্লাহ, এই বলদ নিয়ে আমি কি করব? আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও। আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও।
আল্লাহ, হায় রে আমার পোড়া কপাল। আবার কয়েকদিন পর জরিনা মোকলেসকে বাজারে পাঠাচ্ছে। এই, বাজার থেকে কিছু ডিম নিয়ে এসো। শোনো, একদম সাবধান, কারো কোনো কথা শুনে আবার ডিম ফেলে দিয়ে এসো না। একটু বুদ্ধিমান হও শোনা, সবাই তোমাকে নিয়ে মজা করে। এখন যাও। তুমি আর একদম চিন্তা করো না, আজ যে যাই বলুক আমি কারো কোনো কথাই শুনবো না। ডিম নিয়ে সোজা বাড়ি চলে আসবো। মোকলেস বাজার থেকে ডিম নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আসার সময় রাস্তার পাশে একটি গাছের সামনে এসে দেখে ছাগল আর ষাঁড় দুজন চুপি চুপি কথা বলছিল। মোকলেস একটু গাছের আড়ালে দাঁড়িয়ে তা শুনতে লাগলো। দেখ ছাগল, এটা খুবই গোপন একটা কথা, যা এই জঙ্গলে শুধু আমি একাই জানি। তুই আমার খুব কাছের, তোকে আমি খুব বিশ্বাস করি, তাই তোকে আমি সেই গোপন কথাটি বলছি। খবরদার, তুই এই কথা কিন্তু কাউকে বলবি না। ষাঁড় ভাই, আমি তোমাকে ওস্তাদ মানি, তুমি আমার গুরু। ডিম লাগিয়ে কিভাবে ডিম গাছ হয় সেই বিদ্যাটা তুমি আমাকে বলে দাও ষাঁড় ভাই। এত কাজ করে খেতে আর ভালো লাগে না, আমিও তোমার মতো বসে বসে খেতে চাই। আমি মরে গেলেও কোনোদিন কাউকে এটা শেখাবো না, কথা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, শোন, মাসের 19তম দিনে কাউকে কিছু না বলে কিছু ভালো জাতের ডিম নিয়ে জমিতে লাগিয়ে দিবি। খবরদার, কাউকে কিচ্ছু বলবি না। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু ডিম থেকে আর গাছ হবে না। গুরু, মাসের 19তম দিন মানে তো 19 তারিখ, তার মানে তো আজই 19 তারিখ গুরু। আমি তাহলে এক্ষুনি যাচ্ছি, বাজার থেকে ডিম কিনে লাগিয়ে তারপর এসে তোমাকে আবার জানাবো। এই তাহলে ষাঁড় ভাইয়ের কোনো কাজ না করে ঘরে বসেই কামাই করার গোপন রহস্য। ওকে, তোমরা আমাকে বলতে না চাইলে কি হবে, আমি তো ঠিকই জেনে গেলাম। তোমরা আমাকে বোকা ভাবলেও আমি কিন্তু অত বোকা নই। আজ 19 তারিখ আর আমি ছাগলের আগেই বাজার থেকে ডিম কিনে এনেছি। এবার আমি ছাগলের আগেই ডিমের গাছ ফলাবো। কি ষাঁড় ভাই, বলদটা কি ফাঁদে পা দিয়েছে? পা দিয়েছে মানে একেবারে পুরোপুরি ফাঁদে পড়েছে রে। মোকলেস বাড়ি এসে জরিনাকে না ডেকে হাতের ডিমগুলো তার বাড়ির সামনের জমিতে লাগিয়ে দিল। এরপর সেখানে আবার পানিও দিল। এবার সে ঘরের বারান্দায় বসে রইল। জরিনা বাইরে বেরিয়ে এলো তখন। এই, ডিম কোথায়? ডিম আনুনি নাকি আবার কারো কথায় ডিম রাস্তায় ফেলে দিয়ে এসেছো? শোনা বউ আমার,
আজ ডিম ছাড়াই খাও, ডিমের দোকান বন্ধ, কাল ডিম এনে দেব, কেমন? কি, ডিমের দোকান বন্ধ? আরে এই বাজারে কি একটা দোকান গো? অন্য দোকান থেকে আনতে পারলে না? আমার হয়েছে যত জ্বালা, এই বোকা শিয়ালকে নিয়ে আমি যে কি করি। জরিনা একা একা বক বক করতে করতে ঘরের ভেতর চলে গেল। মোকলেস বসে বসে মনে মনে বলতে লাগলো, সরি বউ, তোমার সাথে মিথ্যে কথা বললাম। তোমাকে বললে যে ডিম থেকে গাছ হবে না, তাই মিথ্যে বলেছি, সরি। হ্যাঁ। এক সপ্তাহ পর জরিনা হঠাৎ বাইরে এসে খেয়াল করে দেখে তার উঠানের পাশের জমিতে ছোট ছোট টমেটোর মতো কিছু গাছ জন্মেছে, আর তাতে সাদা সাদা কিছু ফলও ধরেছে। জরিনা কাছে গিয়ে তো অবাক। ও মা, এ কি? এ তো ডিম, এগুলো ডিম গাছ। আমি ঠিক দেখছি তো, কিন্তু ডিম গাছ কি করে এলো এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে আল্লাহ! কি অবাক হয়ে গেলে? আসলে সেদিন আমি বাজার থেকে ডিম ঠিকই এনেছিলাম, কিন্তু তোমাকে না দিয়ে আমি ডিমগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম। সেই ডিম থেকেই এই ডিম গাছ হয়েছে। এবার বুঝলে তো আমি বোকা নই, তুমি শুধু শুধু আমাকে বোকা ভাবো। তুমি নিজে নিজেই ডিমগুলো লাগিয়েছিলে, নাকি কারো কাছে শুনে এসে তারপর ডিমগুলো লাগিয়েছিলে গো? আরে হয়েছিল কি জানো, সার ভাই গোপনে ছাগলকে ডিম চাষ করার পদ্ধতি শেখাচ্ছিল। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ওদের কথা বলতে দেখে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলেছিলাম। তারপরই তো এসে ডিম রোপণ করেছিলাম। তার মানে সেদিন ষাঁড় আর ছাগল দুজন মিলে তোমাকে বোকা বানিয়েছিল। তবে মহান আল্লাহ হয়তো তোমার সরলতার জন্য তোমাকে এই ডিম গাছ পুরস্কার দিয়েছেন। আজ আর তোমাকে বকা দেব না গো, চলো ঘরে চলো। এরপর আর জরিনা মোকলেসকে বকাঝকা না করে বুঝিয়ে সুঝিয়ে তার মতো করে চালাতে লাগলো, যেন মোকলেস বারবার অন্য কারো কথা আর পেঁচে না পড়ে, আর কোনো বোকামি না করে ফেলে। এভাবে মিলে মিশে ওদের সংসার বেশ ভালোভাবেই কেটে যেতে লাগলো। পুকুর ঘাটে মোকলেস শিয়াল এসেছে গোসল করতে। যেই না সে পানিতে নামবে, তখনই বাঘও আসে সেখানে গোসল করতে। বাঘকে দেখেই মোকলেস বলে ওঠে, কি ব্যাপার বাঘ ভাই, গোসল করতে এসেছো বুঝি? তা ভালোই করেছো, আমার সাথে এসেছো। আমার শালাবাবু দুবাই থেকে খুব দামি সুগন্ধি সাবান পাঠিয়েছে, এসে আমার সাবান দিয়ে গোসল করবে। তুমি তো এমন বিদেশি সাবান জীবনের চোখেও দেখোনি মনে হয়। কিরে মোকলেস, কি শুরু করেছিস? কুয়ার ব্যাঙ পুকুরে আসলে যা হয় আর কি। জীবনে প্রথম একটা বিদেশি সাবান পেয়েছিস তো, তাই এমন করছিস। তুই আমার বাড়ি আসিস, আমার ঘরে এমন বিদেশি সাবান ডজনের পর ডজন পড়ে আছে। আরে শুধু সাবান কেন রে, শ্যাম্পু, সেন্ট, লোশন আরো কত। আমার ঘরে যা জিনিসপত্র দেখবি সবই তো বিদেশি রে। আমার ছোট ভাইরা দা লন্ডন থাকে, ওই সব পাঠায়। কই, এর আগে তো কোনোদিন তোমাকে এসব কিছুই ব্যবহার করতে দেখিনি। আমার সাথে চাপাবাজি করছো নাকি বাঘ ভাই? মুখ সামলে কথা বল মোকলেস, আমি চাপাবাজি করি? হাতে একটা লাক্স সাবান নিয়ে গোসল করতে এসেছিস আর বলছিস দুবাই থেকে পাঠিয়েছে? ধুর শালা, তোর মতো ছোট লোকের সাথে একই পুকুরে গোসলই করব না আমি। আরে বাঘ ভাই, লাক্স সাবান তো দুবাইও পাওয়া যায়।
চাপাবাজি ধরা খেয়ে গেল। হ্যাঁ? বাঘ ও মোকলেস শিয়ালের বাড়ি একদম পাশাপাশি। মোকলেস ব্যাগ নিয়ে বাজারে যাবে। বাড়ির উঠানে তার স্ত্রী জরিনা তাকে এগিয়ে দিচ্ছে আর বলছে, শোনো, কি কি আনবে মনে আছে তো? আধা কেজি আলু, 1 পোয়া ডাল আর 2টো ডিম। আরে আসতে বলো, বাঘ শুনে ফেলবে তো। আমার সব মনে আছে। বাঘও ব্যাগ হাতে বেরিয়ে এলো। শিয়াল তখন জোরে জোরে বলতে লাগলো, আরে বাবা, সব মনে আছে তো। 10 কেজি গরুর গোশত, বড় দেখে একটা রুই মাছ আর 2-3টি দেশি মোরগ। এই তো, হ্যাঁ, আর সাথে 4-5 ক্যারেট ডিম। সব নিয়ে আসবো। এই বাঘিনী, এই ছোট ব্যাগ দিয়েছো যে, এই ব্যাগে 20 কেজি খাসির গোশত আমি কি করে আনবো? দাও, একটা বড় ব্যাগ দাও, তাড়াতাড়ি। কি আবল তাবল বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, তোমার আর বুঝতে হবে না, তুমি ঘরেই থাকো, আমি বাজারে যাচ্ছি। কি গো বাঘিনী আপা, 20 কেজি খাসির গোশত তোমরা কয়দিনে খাবে? বাড়িতে মেহমান আসবে নাকি? 20 কেজি খাসির গোশত মানে? আমার উনি তো আধা কেজি আলু আর আধা কেজি বেগুন আনতে গেল। তোর স্বামী যে বলল 10 কেজি গোশত, আরো কি কি যেন আনবে। দূর আপা, আপনি মোকলেসের চাপাবাজি সম্পর্কে জানেন না? আমাদেরও আধা কেজি আলু আর ডাল আনবে শুধু। এই ওদের দুজনার চাপাবাজিতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি, বুঝলি রে। দুজনার কারো পকেটে 2টো পয়সাও থাকে না, কিন্তু তাতে ওদের চাপার জোর কমে না। জঙ্গলের রাস্তা ধরে বাঘ আসছে। তার গলায় একটি সোনার চেইন। সামনের দিক থেকে মোকলেসও আসছে। কাছাকাছি দুজন আসতেই বাঘ জিজ্ঞেস করলো, কি রে মোকলেস, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাঘ ভাই, একটু কাজ আছে, তাই পাশের জঙ্গলে যাচ্ছি। আচ্ছা, একটু বল তো, বর্তমানে বাজারে স্বর্ণের দাম কত? ভাবছি ঘরের পুরনো স্বর্ণগুলো সব বিক্রি করে দিয়ে কিছু ডায়মন্ড কিনে রাখবো। আমার বাঘিনীটা এখন আর স্বর্ণের গহনা পরতেই চায় না, কি যে করি। স্বর্ণের দাম জিজ্ঞেস করছো বাঘ ভাই? স্বর্ণ বর্তমানে কেন, কোনো কালের দামই আমি তোমাকে বলতে পারবো না, সরি। ওহ, তা তো অবশ্য তোর বলতে পারার কথাও না। তোকে তো কখনো 1 ফোঁটা স্বর্ণ কিনতেও দেখিনি আর পড়তেও দেখিনি। তোকে স্বর্ণের দাম জিজ্ঞেস করাটাই আমার ঠিক হয়নি রে, সরি। আরে বাঘ ভাই, দাঁড়াও দাঁড়াও, আমি কখনো স্বর্ণ কিনিনি, কারণ স্বর্ণ কিনে তোমার মতো মধ্যবিত্তরা। ও আচ্ছা, তাহলে তোর মতো ফকিন্নি কি কেনে রে? ডায়মন্ড, বুঝলে বাঘ ভাই, ডায়মন্ড। এক সময় ভাবিকে নিয়ে আমার বাড়ি এসো, তোমাকে আমার ডায়মন্ডের কালেকশন দেখাবো। আর তুমি যেহেতু কখনো ডায়মন্ড কেননি, তাই আগে আমার ডায়মন্ডগুলো দেখে একটু আইডিয়া নিয়ে যেও, নইলে আবার ঠকতে পারো। তাহলে অন্য কোনো দিন কেন? চল না, এক্ষুনি একবার গিয়ে তোর ডায়মন্ড কালেকশনটা দেখে নেই। এখন না বাঘ ভাই, তোমাকে না বললাম আমার একটা জরুরি কাজ আছে, তাই পাশের জঙ্গলে যাচ্ছি। পরে এক সময় এসো, দেখিয়ে দেব। ঠিক মতো ভাত খেতে ভাত পায় না, ও নাকি ডায়মন্ড ব্যবহার করে। এসব গাঁজাখুরি কথা শুনলে না, এই জঙ্গলে থাকার ইচ্ছেটাই একদম নষ্ট হয়ে যায়। কয়েকদিন পর জঙ্গলের বাজারের এক কোনায় বাঘ একটি লাউ বিক্রি করতে এসেছে। আর ওই বাজারের অন্য পাশে মোকলেস শিয়াল এক ঝুড়ি বেগুন নিয়ে বসেছে। কি বাঘ ভাই, তোমার লাউ কত হলে বিক্রি করবে? এক দাম বলবে, দাম বেশি হলে কিন্তু নেব না। দামাদামি নেই ভাই, একদম 80 টাকা, হলে নাও, না হলে যাও।
ঠিক আছে, দাও। মোকলেস, তোর বেগুনগুলোর দাম আমি 50 টাকা দেব। এর চাইতে 1 টাকাও বেশি না। দিলে দে, না দিলে বল, অন্য কিছু কিনবো গিয়ে। আরে দাঁড়াও, আমি কি বলেছি দেব না? টাকা দাও আর বেগুন নিয়ে চলে যাও। বাঘ ও শিয়াল দুজন দুজনার লাউ আর বেগুন বিক্রি করে বাজারের ভেতর হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই তারা দুজন মুখোমুখি চলে এলো। আরে বাঘ ভাই, তুমি বাজারে কি বিক্রি করতে এসেছো? আরে তেমন কিছু না, শ্বশুর বাড়ি থেকে 100 মণ ধান পাঠিয়েছিল, তাই বিক্রি করতে এনেছিলাম। তা তুই কি বিক্রি করতে এসেছিস? শালার চাপা, বাজারে কোনো ধানের গোলাই দেখলাম না, ও নাকি বাজারে 100 মণ ধান বিক্রি করেছে। হাহ, কিরে, কি বলবি ভেবে পাচ্ছিস না তো? বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে গেলে এমনই হয়, আমি বুঝি। আরে বাঘ ভাই, আমি আসলে হিসেব মেলাতে পারছিলাম না। আমার বোন জামাইয়ের 50টা ছাগল বিক্রি করলাম 50,000 টাকায়, কিন্তু পকেটে 1000 টাকা কম। পরে মনে পড়লো 1000 টাকার তো বিরিয়ানি খেয়েছি। বাঘ আর শিয়াল চাপা মেরেই চলেছে তো মেরেই চলেছে। কে কার চাইতে বেশি টাকা বিক্রি করেছে সেটা প্রমাণ করায় দুজনই ব্যস্ত। এমন সময় বাজারের পাহারাদার কিংকং হাতে একটি লাঠি নিয়ে সেখানে এলো। হয়েছে হয়েছে, এবার থামো। বাঘ, তোমার ট্যাক্স এসেছে 1000 টাকা, আর শিয়াল তোমার ট্যাক্স 2000 টাকা। তাড়াতাড়ি টাকা বের করো। কি? 1000 টাকা ট্যাক্স? কিসের ট্যাক্স? আরে এই পাগল কি বলে? 2000 টাকা ট্যাক্স? এই কং, তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। বাঘ, প্রতি মণ ধানের ট্যাক্স 10 টাকা করে মোট 1000 টাকা হয়। আর শিয়াল, একটা ছাগলের জন্য ট্যাক্স 40 টাকা। সেই হিসেবে তোমার 50টা ছাগলের দামের ট্যাক্স 2000 টাকা। এবার কথা কম বলে ঝটপট টাকা বের করো। টাকা না দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে দুটোকেই গাছের সাথে বেঁধে রাখবো। বাঘ আর শিয়াল এবার বুঝতে পারলো তারা অতিরিক্ত চাপাবাজি করতে গিয়ে আর জায়গা মতো ধরা খেয়েছে। তখন তারা দুজনই কিংকং এর পায়ের সামনে শুয়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিল। ক্ষমা করে দাও কং ভাই, ক্ষমা করে দাও। আমি চাপাবাজি করছিলাম। আমি শুধু একটা লাউ 80 টাকায় বাজারে বিক্রি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। এই প্রতিজ্ঞা করছি, আমি আর জীবনে কোনোদিন চাপাবাজি করব না। আমি 50 টাকার বেগুন বিক্রি করেছি কং ভাই। এই 50 টাকা দিয়ে বাড়িতে চাল কিনে নিয়ে যেতে হবে। তুমি ক্ষমা করে দাও ভাই, আমিও কান ধরছি, আর জীবনে কোনো দিন চাপাবাজি করব না। ওঠ, আমি জানি তোরা চাপাবাজি করেছিস, কারণ আমি তোদের কাজকর্ম সব দেখেছি। তাই তোদের শিক্ষা দেওয়ার জন্যই এখানে আটকেছি। তবে এরপর আবার যদি কোনোদিন এভাবে ধরা খাস, সেদিন কিন্তু আর ক্ষমা পাবি না। যা, ভাগ এবার। বাঘ আর শিয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। তবে এবারের এই শিক্ষায় তারা দুই চাপাবাজ জীবনের তরে ভালো হয়ে গেল। মধুপুর জঙ্গলের এক চতুর ব্যবসায়ী বাঘ মহাজন আজ সে পাকা পেঁপে নিয়ে বাজারের রাস্তায় এসেছে বিক্রি করতে।
পেঁপে পেঁপে নাও পাকা পেঁপে, খুব মিষ্টি গাছ পাকা আমার পেঁপে, একবার খেলে বারবার খাবেন পেঁপে, পাকা পেঁপে, পেঁপে পেঁপে পাকা পেঁপে। সবাই আসুন আসুন, একেবারে গাছ পাকা পেঁপে নিয়ে যান, খুবই মজার মজার পেঁপে। আসুন আসুন, সবাই আসুন। বাঘ আঙ্কেল, পেঁপেগুলো তো খুব সুন্দর, আমাকে একটি পেঁপে দিন না। তুই পাকা পেঁপে খাবি? টাকা এনেছিস? একটা পাকা পেঁপে 100 টাকা দাম। টাকা দে, আমি তোকে পেঁপে দেব। বাঘ আঙ্কেল, আমার কাছে কোনো টাকা নেই, আপনি আমাকে পেঁপে দিন, আমার বাবা বিকেলে টাকা দিয়ে দেবে। কি, তোর কাছে টাকা নেই? তাহলে তুই পেঁপে খেতে এসেছিস কেন? যা, বাড়ি যা, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর আমি তোকে পেঁপে দেব। আর টাকা আনতে না পারলে এখান থেকে সরে যা, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। সর সর এখান থেকে। বাঘ আঙ্কেল, আমাকে একটি পেঁপে দিন না, আমার পেঁপে খেতে খুব মন চাচ্ছে। মামার বাড়ির আবদার, যা এখান থেকে, নইলে এক লাথি মেরে তোর পিঠের হাড় ভেঙে ফেলবো। যা, ভাগ। পেঁপে পেঁপে নাও পাকা পেঁপে, খুব মিষ্টি গাছ পাকা আমার পেঁপে, একবার খেলে বারবার খাবেন পাকা পেঁপে, পাকা পেঁপে, পেঁপে পেঁপে পাকা পেঁপে। বাবা ছাগল আর মা ছাগি তাদের বাড়ির উঠানে কাজ করছে। এমন সময় কান্না করতে করতে ছাগু সেখানে এলো। কিরে বাবা, কান্না করছিস কেন? কেউ তোকে বকেছে, মেরেছে? কি হয়েছে আমাকে বল বাবা। বাবা, আমি পাকা পেঁপে খাবো, আমাকে পাকা পেঁপে এনে দাও। পাকা পেঁপে? এই অসময়ে আমি পাকা পেঁপে কোথায় পাবো রে বাপ? বাবা, বাজারের রাস্তায় বাঘ আঙ্কেল পাকা পেঁপে বিক্রি করে, আমি বলেছিলাম আমাকে একটি পেঁপে দিতে, কিন্তু সে দেয় নাই। আমি বলেছিলাম ওর কাছে কোনো টাকা নেই, কিন্তু বাবার কাছে আছে, পরে টাকা দিয়ে দিব, তাও দেয়নি বাবা। বাবারে, বাঘ মহাজন এক কঠিন ব্যবসায়ী, সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, সে টাকা ছাড়া কাউকেই কিচ্ছু দেবে না। আচ্ছা, তুই কান্না করিস না বাবা, আমি তোকে যেভাবেই পারি পাকা পেঁপে এনে খাওয়াবো। ঠিক আছে বাবা, আমি তোমার কথা বিশ্বাস করলাম, এবার আমি ঘরে বিকেলে কিন্তু পাকা পেঁপে নিয়ে আসবে। কি গো, ছেলেকে যে বললে পাকা পেঁপে এনে খাওয়াবে, তুমি পাকা পেঁপে কোথায় পাবে? বাঘের কাছ থেকে একটি পাকা পেঁপে কিনতে হলে 100 টাকা লাগবে। এই 100 টাকায় আমাদের ঘরের একদিনের বাজার কেনা যায় গো। তাই বলে ছেলের একটা ইচ্ছাকে আমি পূরণ করতে পারবো না? তুমি থাকো, আমি একটু বাইরে থেকে আসি, দেখি জঙ্গলের ভেতর কোনো জঙ্গলি পেঁপে গাছ পাই কিনা। পেঁপে গাছ খুঁজতে ছাগল জঙ্গলের ভেতর চলে গেল। সে হাঁটছে আর পেঁপে গাছ খুঁজছে। কিছু দূর হাঁটার পর ছাগল একটি শুকনো গাছ দেখতে পেল। গাছের পাশ দিয়ে যাবার সময় গাছটি ছাগলকে ডাক দিল। এই যে ছাগল ভাই, একটু দাঁড়াও, আমাকে একটু সাহায্য করো। আমি আবার তোমার কি সাহায্য করতে পারি গাছ ভাই? আমি তো সব সময় তোমার কাছ থেকে সাহায্য নিয়েই থাকি, তাও বলো কি করতে পারি? তুমি দেখো, আমার গোড়াটা খুব শুকিয়ে গেছে, অনেক দিন হয় বৃষ্টি হয় না,
আর আমি তো তোমাদের মতো হাঁটতে চলতে পারি না। তুমি যদি আমার গোড়ায় একটু পানি এনে দিতে, তাহলে আমার গোড়াটা প্রাণ ফিরে পেত, আরো শক্ত হয়ে দাঁড়াতে পারতাম আমি। দেবে একটু পানি এনে? কেন দেব না, অবশ্যই দেব। তোমার ছায়া এসে শান্তি পাই, তোমার গাছের পাতা খেয়ে জীবন বাঁচাই। তুমি একটু অপেক্ষা করো, আমি পানি এনে তোমার গোড়ায় দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ ছাগল ভাই। তুমি কোথায় যেন যাচ্ছ? কিছু কি খুঁজছো? জি গাছ ভাই, আমি আসলে পেঁপে গাছ খুঁজতে বেরিয়েছি। আমার ছেলেটা আজ পাকা পেঁপে খাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু বাজারে পাকা পেঁপের যে দাম তা কেনার আমার সামর্থ্য নেই। তাই জঙ্গলে পেঁপে গাছ খুঁজতে বেরিয়েছি। ও আচ্ছা, তুমি একটা কাজ করো, আমার পেছনে দেখো একটি পেঁপে পড়ে আছে, ওটা কিন্তু পাকা পেঁপে। এই পেঁপেটা নিয়ে তুমি অর্ধেক তোমার ছেলেকে খাওয়াও, আর বাকি অর্ধেক মাটিতে পুঁতে দাও। সেখান থেকেই দেখবে আরো একটি পেঁপে গাছ হবে। যাও, ওটা নিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ গাছ ভাই, তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। ছাগল তার ছেলেকে অর্ধেক পেঁপে খাইয়ে বাকি অর্ধেক বাড়ির উঠানের এক কোণে লাগিয়ে দিল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেই পেঁপে গাছ জন্মে অনেক বড় গাছ হয়ে গেল। একদিন ছাগল খেয়াল করলো তার সেই পেঁপে গাছে কালো রঙের পেঁপে ধরেছে। কালো পেঁপে? এ তো আমি প্রথম দেখলাম। কি জানি কেমন জানি হয়। ওরে, এ তো ভারী মিষ্টি গন্ধ আসছে এই পেঁপে থেকে। গন্ধ শুকে মনে হচ্ছে এই পেঁপে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। যাই, এই পেঁপে বাজারে নিয়ে গেলে নিশ্চয়ই খুব ভালো দাম পাবো। আর খুব অবাক করা কাণ্ড এটা হলো যে ছাগল পেঁপে নিয়ে যাবার সাথে সাথেই তার সব পেঁপেগুলো বিক্রি হয়ে গেল, কিন্তু তার পাশে পেঁপে নিয়ে দাঁড়িয়ে থাকা বাঘের একটা পেঁপেও বিক্রি হলো না। কিরে ছাগল, তুই তো আজ হেব্বি এক খেল দেখালি রে। কালো রঙের কিছু পেঁপে আনলি, সব একেবারে বিক্রিও করে দিলি। তা তুই এই পেঁপে কোথায় পেলি রে? বাঘ মহাজন, আমি দূর থেকে একটি পেঁপে গাছ এনেছিলাম। সেই গাছে এই কালো পেঁপে হয়েছে। এখন বাকি সবই আল্লাহর ইচ্ছে। তা বেশ বেশ, তাহলে তুইও তো এখন মহাজন হয়ে গেলি রে। হ্যাঁ, তাহলে এই জঙ্গলে আমার থেকে আর লাভ কি? আজকাল ছাগল এসে আমার সাথে টেক্কা দিয়ে ব্যবসা করে যায়। আমাকে এবার নতুন কিছু ভাবতে হবে, নইলে এই জঙ্গল ছেড়েই পালিয়ে যেতে হবে। ওই দিন রাতের বেলা বাঘ মহাজন ছাগলের বাড়িতে এসেছে তার সেই কালো পেঁপের গাছ খুঁজতে। এসে সে ছাগলের বাড়ির উঠানেই সেই পেঁপে গাছটি পেয়ে গেল। আচ্ছা, এটাই তাহলে ছাগলের সেই কালো পেঁপের গাছ। এই গাছের পেঁপে দিয়েই ছাগল আজ আমার নাকের ডগায় ব্যবসা করে গেল। এই গাছ যতদিন থাকবে, ছাগল আমার সাথে পাল্লা দিয়ে পেঁপের ব্যবসা করবে। শেষমেশ কিনা ছাগল আমার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী হবে। ছি 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 ছি, এই লজ্জা তো আমি কিছুতেই নিতে পারছি না। এই গাছই আমি আজ কেটে ফেলবো, তাহলেই ছাগল আবার ওর আগের অবস্থায় নেমে আসবে।
এ কথা ভেবেই দুষ্টু বাঘ মহাজন একটি কুঠার এনে যেই না পেঁপে গাছটি কাটতে গেল, অমনি বাঘ মহাজন পেঁপে গাছের গায়ে আটকে গেল। এ কি? আরে এ কি হলো? আমি পেঁপে গাছের গায়ে আটকে গেলাম কেন? ইস, ছুটতেই তো পারছি না। এটা কি হলো? কেউ এসে দেখে ফেললে তো লজ্জায় একেবারে আমার নাক কাটা পড়বে। উফ! বাঘ অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতেই নিজেকে পেঁপে গাছ থেকে ছাড়াতে পারলো না। সকালবেলা ছাগল আর তার বউ বাইরে এসে দেখে তাদের পেঁপে গাছের সাথে বাঘ মহাজন আটকে আছে, তার পাশেই একটি কুঠারও পড়ে আছে। কি ব্যাপার বাঘ মহাজন, আপনি এখানে? আমার পেঁপে গাছের সাথে আপনি কি করছেন? ছাগল রে, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম। আমি এসেছিলাম তোর এই পেঁপে গাছটি কেটে ফেলার জন্য। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমি সত্যি সত্যি খুব দুষ্টু বাঘ রে। অন্য পশু পাখিরা চলে আসার আগে তুই আমাকে ক্ষমা করে দে ভাই। তুই ক্ষমা না করলে আমি মনে হয় এখান থেকে ছুটতে পারবো না। সবার সামনে আমাকে লজ্জা দিস না রে ভাই। আমি তোকে কথা দিচ্ছি, সত্যি কথা দিচ্ছি, আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না। আমি ভালো হয়ে যাব। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি সত্যি সত্যি ভালো হয়ে যেতে চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলছি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে কথাটা কিন্তু মনে রেখো বাঘ ভাই, অন্যের ক্ষতি করতে চাইলে শেষে গিয়ে নিজেরই ক্ষতি হয়। আর যদি ভালো হয়ে যাও, দেখবে আল্লাহর রহমত কোত্থেকে আর কিভাবে যে পাবে তা তুমি নিজেই বুঝতে পারবে না। না রে, আমি সত্যি সত্যি ভালো হয়ে গেলাম। তোকে ধন্যবাদ আমাকে ক্ষমা করে দেবার জন্য। ভালো থাকিস। কি গো, কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। দেখো, আল্লাহ যখন ভালো কাজের ভালো ফলাফল দেন তখন আমাদের সব কিছু না বুঝলেও চলবে। চলো ঘরে যাই। সেই কালো পেঁপে বিক্রি করে ছাগল অনেক টাকা পেল আর একটি গাছ থেকে অনেকগুলো গাছ বানিয়ে একটি পেঁপের বাগান করে ফেললো। এভাবেই ছাগলের পরিবার তাদের বাকি জীবন বেশ সুখে শান্তিতেই কাটিয়ে দিল।